লেকচারটা যখন আমরা কমপ্লিট করব, তোমরা ব্লাস্ট ফার্নেসের মধ্যে যে বিভিন্ন জোনে যে ইয়া হয়, এবারে এটাকে স্ল্যাগ ফর্ম করে, কি ধরনের স্ল্যাগ ফর্ম করতে পারে, কোথায় কি স্ল্যাগ হয়, সেই জিনিসটা তুমি জানতে পারবা। তারপর হচ্ছে যে ফার্নেসের পারফরমেন্সে তোমরা স্ল্যাগের নেচার দিয়ে তোমরা বুঝতে পারবা। সেটা কিভাবে, এটা আমরা যখন স্লাইডগুলা ডিসকাস করবো। এটা গতদিন যেটা হয়েছিল যে আয়রন, অক্সিজেন, সিলিকন, কার্বন স্ল্যাগ সিস্টেম, যেটা এটা দেখানো হয়েছিল। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? সবাই সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, এখন যেটা হচ্ছে যে প্রথম যেটা বলা হচ্ছে যে সিলিকন কিভাবে তোমার স্ল্যাগ সিস্টেমে আসে। এটা যেটা বেসিক্যালি বলা হয়েছিল যে এটা বোশ এবং হার্ট রিজিয়নে সিলিকনটা তোমার রিডিউস হয় বাই কার্বন এট হাই টেম্পারেচার, এবং মেটালিক আয়রনের দুভাবে তোমরা এটা জানো, দুটা ওয়েতে হয়। একটা হচ্ছে যে SiO, তোমরা জানো সিলিকা থেকে যখন কার্বন দিয়ে রিডিউস হয়ে SiO গ্যাস হয়ে যায়, এখন এটা যখন পাস করে তখন এই সিলিকনটা মেটালের মধ্যে ঢুকে পড়ে। আরেকটা হচ্ছে যে তোমার স্ল্যাগের মধ্যে দিয়ে যখন আয়রনটা মানে মেটালিক আয়রন, যেটা মেটালিক আয়রন লিকুইড ফর্মে যখন স্ল্যাগের মধ্যে দিয়ে ড্রপলেট হিসাবে পাস করতে থাকে, কারণ স্ল্যাগ হচ্ছে লাইটার আর আয়রন যেটা সেটা হচ্ছে হেভিয়ার, নিচের দিকে যখন যেতে থাকবে তখন স্ল্যাগ এবং লিকুইড মেটাল ইন্টারেকশন তখন সিলিকনটা ঢুকে পড়ে। তো দুটো রিয়েকশন এখানে দেখানো হচ্ছে। তোমাদের এখানে যেটা খেয়াল রাখতে হবে যে সেটার সময় এটা মনে রাখার সুবিধার্থে কোন জোনে হয় একটা কথা, আর মানে ওয়েটা কি, অর্থাৎ কোন প্রসেসে হচ্ছে সেটা। যেমন এখানে দুটো রিয়েকশন কথা বলা হচ্ছে, যে একটা প্রথম রিয়েকশন তোমরা দেখছো সিলিক এখানে বিভিন্ন স্টেজে বলা আছে। এটা বলা হচ্ছে লাস্টে যায় বলতেছে যে দ্য অ্যাবজর্পশন অফ সিলিকন বাই আয়রন ইন দ্য বোর্স। হ্যাঁ, বোর্সে যে তোমার সিলিকনটা অ্যাবজর্ব হয় ইন, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে মেটালের মধ্যে ঢুকে পড়ে, এই জিনিসটা বোঝাচ্ছে। আয়রন অক্সাইড হয়ে যায়, কিন্তু আয়রন অক্সাইড যেহেতু সাফিসিয়েন্ট এখানে কার্বন মনোক্সাইড পেয়ে যায়, আয়রন অক্সাইড আবার ব্যাক করে টু মেটালিক আয়রন। এখানে এটা দেখাচ্ছে সিলিকন কন্টেন্ট ইন আয়রন রিচেস ম্যাক্সিমাম এট অ্যাবাভ দ্য 2 ইয়ার্স। 2 ইয়ার্স কি তোমরা জানো? 2 ইয়ার্স হচ্ছে যে এই জায়গাটাকে 2 ইয়ার্স বলতেছে, এই যে এখানে যে দিয়ে তোমার ব্লাস্টটা ঢুকতেছে এই জোনটা, যে এই জোনটাকে 2 ইয়ার্স বলতেছে, যে প্রেস মানে তুমি যেখানে এয়ার ব্লাস্ট দিচ্ছ সেটা। সেকেন্ড যেটা হচ্ছে যে কি হয়, সিলিকাটা স্যাচুরেটেড, অর্থাৎ আয়রনের মধ্যে যথেষ্ট পরিমাণে কার্বন, স্যাচুরেটেড কার্বন, তখন এই সিলিকা তোমার রিডিউস হয়ে যায়, সিলিকন মেটালে ঢুকে পড়ে। আর এখানে তোমরা কিভাবে সিলিকন ডিস্ট্রিবিউশনটা হয় সেটা দেখছো না তোমরা? এটা গত ক্লাসে তো বলা হয়েছিল, এটা গত ক্লাসে বলা হয়েছিল, এবং এটা এক্সপ্লেন করা হয়েছিল, তাই না? এটা এক্সপ্লেন করা হয়েছিল না যে সিলিকন রিকভারিটা কিভাবে হয়? জি স্যার, এটা বলেছি। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট একটা, এটাতে কেমিস্ট্রি তোমরা পড়ে আসছো, তোমরা এটার সাথে পরিচিত। এখানে এই সিলিকন ইন মেটাল, এটা দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে যেটা বলছে সিলিকন ইন মেটাল, হ্যাঁ, এটার সাথে তোমার অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, আমারটা হচ্ছে যে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, আর তোমরা এটা যেন পার্শিয়াল প্রেসার ও কার্বন মনোক্সাইড, যেটা কার্বন মনোক্সাইড থাকবে, আর অ্যাক্টিভিটি অফ সিলিকা, অ্যাক্টিভিটি অফ হচ্ছে কার্বন ইত্যাদি। এগুলা করে করে যেটা আসে সেটা হচ্ছে এই ইকুয়েশনটা দাঁড়ালো। এই ইকুয়েশনটার সামনে রেখে যেটা দেখা গেল যে, আচ্ছা তোমরা এটা গত ক্লাসে অবশ্যই তোমরা আজকে পড়ে আসছো, তো গত ক্লাসে যেটা বলা ছিল, আচ্ছা ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামে যে দেখানো হলো যে সিলিকন মেটালের ভিতর, এখানে তুমি যদি খেয়াল করো এই রেশিওটা যদি খেয়াল করো, এটা কি দেখাচ্ছে? এটা স্ল্যাগে, হ্যাঁ, নিচে কি স্ল্যাগ না? বুঝতে পারতেছো তোমরা? থার্ড ব্র্যাকেট দিয়ে এটা কি বোঝাচ্ছে? এটা স্ল্যাগ, একটা লিকুইড, আর এটা হচ্ছে যে মেটাল, অর্থাৎ আয়রনের মধ্যে কতটুকু ঢুকে যাচ্ছে। তাহলে ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামে যে সিলিকন আয়রনের মধ্যে যাওয়ার কথা, প্র্যাকটিক্যালি সিলিকন কম যায় না বেশি যায়? বেশি যাওয়ার কথা না, কম যায়, যাওয়ার কথা না, আমরা কি পেয়েছি? কম যায় না। হ্যাঁ, অর্থাৎ আমাদের প্র্যাকটিক্যালি আমরা সিলিকন কম পেয়ে থাকি। কেন কম পেয়ে থাকি
সেখানে এই যে তোমার একটা ডায়াগ্রাম ইকুইলিব্রিয়াম একটা মেটালস লাইক সিলিকন ডিস্ট্রিবিউশনের একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে, এবং এটাকে তুমি কোরিলেট করতে পারবা এই ইকুয়েশনের মাধ্যমে। প্রেশার, পার্শিয়াল প্রেশার বাড়ার সাথে সাথে, এবং এখানে স্ল্যাগ বেসিসিটি নিচে এক্স এক্সিস যেটা দেখো, স্ল্যাগ বেসিসিটি বাড়ার সাথে সাথে কিভাবে সিলিকন ইন আয়রন কমছে। হ্যাঁ, সিলিকন ইন আয়রন কমে যাচ্ছে। এটা প্রেশার, টপ প্রেশার কার্বন মনোক্সাইডের টপ প্রেশার বাড়ার সাথে সাথে কিভাবে সিলিকন কমে যাচ্ছে। এই সাথে তুমি যখন রিলেট করবা তখন তুমি বুঝতে পারবা যে কেন এই লো সিলিকন হয় ইন আয়রনে। এখানে টেম্পারেচার, বেসিসিটি, এই কথাটাই বলছি, প্রেশার, এই তিনটে জিনিস এখানে এই গ্রাফের সাথে কোরিলেট করে পড়বা। কথাটা বুঝছো? কি বলছে? টেম্পারেচার বলা হচ্ছে যে টেম্পারেচার যদি লো হয়, এ এস আইটা তোমার লো হবে। লো হলে তাহলে দেখো এই তোমার এখানে কি হবে, তুমি পিটাকে পার্শিয়াল প্রেশার অফ কার্বন মনোক্সাইডকে নিচে নিয়ে যাও, নিয়ে গেলে তাহলে সিলিকনটা এই পাশে স্ট্রেট বাড়বে। কি পিএসআই এর ভ্যালু যদি বাড়ে, সিলিকন বাড়বে। গামা অর্থাৎ অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ সিলিকা যদি বাড়ে, সিলিকন মেটালে বাড়বে। পার্শিয়াল প্রেশার অফ কার্বন মনোক্সাইড যদি কমে, সিলিকন বাড়বে। এখন এটা বলা হচ্ছে যে দেখো টেম্পারেচার বাড়ার সাথে সাথে তোমার এসআই কমে যাচ্ছে, তাহলে টেম্পারেচার বাড়ার সাথে সিলিকন কমবে না বাড়বে? বলো। টেম্পারেচার বাড়ার সাথে সাথে টেম্পারেচার লোয়ার করার সাথে সাথে এএসআই কমতেছে, টেম্পারেচার কমার সাথে সাথে এএসআই কমতেছে, অর্থাৎ সিলিকন কমে যাচ্ছে। এবং আচ্ছা, আর একটা বেসিসিটি, লাইম টু সিলিকা রেশিও যদি তুমি বাড়াও তাহলে বলা হচ্ছে যে গামার ভ্যালুটা কমে যায়। গামার ভ্যালু করলে সিলিকন রিকভারি ইন আয়রন বাড়বে না কমবে? দেখো এখানে ওই গ্রাফ এটা বলছে। ঠিক এইভাবে দেখো প্রেশার, পার্শিয়াল প্রেশার যদি তুমি বেড়ে যায়, টপ প্রেশার স্কয়ার, হ্যাঁ, তাহলে বাড়লে অনেক বেড়ে যাবে, বেড়ে ইনভার্স রিলেশন যেহেতু, তাহলে সিলিকনটা কি কম হবে না? সেই জন্যই বলা হচ্ছে যে এই ইকুইলিব্রিয়ামে যেটা দেখানো হচ্ছে সেখান থেকে যে পরিমাণ সিলিকন থাকার কথা মেটালে কম। ঠিক একই জিনিস এখানে তুমি দেখো, আয়রন, অক্সিজেন, ম্যাঙ্গানিজ, কার্বন স্ল্যাগ সিস্টেম। এটা কি এক্সপ্লেন করবা? ওটা বুঝলে এটা সহজ হয়ে যাবে। আমি বলি স্যার। তুমি কে বলো? আমি রোল 6 স্যার। রোল 6। আচ্ছা, রোল 5 কি আছে নাকি? রোল 5 এ পর্যন্ত কখনো আনসার করেনি। রোল 5 আছে প্রেজেন্ট? রোল 5 কি প্রেজেন্ট আছো? ইয়েস স্যার। স্যার হ্যাঁ স্যার, আচ্ছা স্যার। হ্যাঁ, আমি একটু বাইরে ক্লাস করি তো, মানে একটু সমস্যা করতে হয় আমার। তুমি কি বলতে পারবা? এক্সপ্লেইন করতে পারবা? চেষ্টা করে দেখি। হ্যাঁ বলো। এখানে বলা হচ্ছে যে যে ম্যাগনেসিয়াম অক্সাইডে যে হাই অক্সাইড থাকে সেটা হচ্ছে আপনার আমাদের শ্যাফট রিজনে ডিস্ট্রিবিউট করা হয়। এবং স্যার লোয়ার পোর্শন আছে ফার্নেসে, সেই লোয়ার পোর্শনে হচ্ছে হাই টেম্পারেচার রিডিউস করা হয়। তারপরে বলা হচ্ছে আমাদের, তারপর স্যার বলা হচ্ছে যে ম্যাঙ্গানিজ অ্যাবজর্পশনটা, এটা হচ্ছে আমাদেরকে বোসের হচ্ছে আপার পোর্শনে ঘটে, বোসের আপার পোর্শনে ঘটে, যেটা যেখানে সিলিকন এবং সালফার ঘটে আর কি। তারপর বলা হচ্ছে যে ম্যাঙ্গানিজ হচ্ছে আমাদেরকে গিয়ে আয়রন এবং হচ্ছে গিয়ে ম্যাঙ্গান কেটে কেটে যাচ্ছে, তাই না? ওরিটা তুমি শুনতে পাচ্ছ? আমার নেটওয়ার্ক সমস্যা আছে প্রচুর, আমি বাইরে ক্লাস করি তো। ও স্যার বাইরে যায় ক্লাস করে স্যার, মানে রোল 6 বলো, রোল 6। স্যার। হ্যালো। জি স্যার, আমি রোল 6 স্যার। বলো। স্যার আয়রন, অক্সিজেন, ম্যাঙ্গানিজ, কার্বন স্ল্যাগ সিস্টেম তো স্যার। স্যার ম্যাঙ্গানিজ সবসময় তার মানে শ্যাফটে রিডিউস হয়, এবং ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের মানে ফার্নেসের লোয়ার পার্টে আর কি কাজ করে, এবং সেটা হাই টেম্পারেচারে রিডিউস হয়। এটাই বলছে প্রথমে। তারপরে বলছে যে ম্যাঙ্গানিজ অ্যাবজর্পশনটা হয় তার মানে আয়রনের মধ্যে বোসের মানে আপার রিজিয়নে। এবং বোসটা কোথায়, বেলিটা কোথায় গতদিন দেখানো হয়েছিল না? জি স্যার, জি স্যার, হার্টের উপরে স্যার। হার্টের উপরে বোস, বোসের উপর কি বেলি? বোসের উপরে বেলি স্যার। তারপরে শ্যাফট স্যার। এবং স্যার এই যে ম্যাঙ্গানিজের অ্যাবজর্পশনটা কম্পেয়ার মানে সিলিকন এবং সালফারের তুলনায় কম হয়,
হুম। তো তারপরে স্যার তার মানে কিছু ম্যাঙ্গানিজ আয়রনের মধ্যে আসে এবং আয়রন ম্যাঙ্গানিজ অক্সাইডটা লিকুইড স্ল্যাগের উপর দিয়ে মানে যেখানে কোক গুলা থাকে সেখানে ফ্লো করে স্যার। হ্যাঁ, আর স্যার তার মানে বেশিরভাগ ম্যাঙ্গানিজই তার রিডিউস হয় হার্টে স্যার। তাহলে এখান থেকে দাঁড়ালো যেটা হচ্ছে যে তোমার অল্প পরিমাণে ম্যাঙ্গানিজ তোমার যাই হচ্ছে তোমার কোথায় তোমার ইয়েতে কি বলে লিকুইড। শ্যাফটে। হ্যাঁ, না শ্যাফট থেকে তো তোমার আস্তে আস্তে নামবে, এটা হায়ার ম্যাঙ্গানিজ অক্সাইড থেকে লোয়ার ম্যাঙ্গানিজ অক্সাইড এমন হতে আসবে। তারপর বলা হচ্ছে যে ম্যাঙ্গানিজ অ্যাবজর্পশন ইন আয়রন এট আপার কোষ ইজ লোয়ার, মানে আপার কোষে এটা কম পরিমাণে হয় সিলিকন এবং সালফারের তুলনায়। কিছু ম্যাঙ্গানিজ বলা হচ্ছে সাম ম্যাঙ্গানিজ এন্টার্স আয়রন when the iron and manganese oxide containing liquid slag flow over the incandescent coke কোকের উপর দিয়ে যখন যায় তখন সামান্য পরিমাণে তাও সিগনিফিকেন্ট মোস্ট অফ দ্য ম্যাঙ্গানিজ ইজ রিডিউসড ইন দ্য হাই। এখন ম্যাঙ্গানিজ সাবস্ট্রেটটা কিভাবে হয় এই কোয়েশ্চেনটা তোমরা সবাই বুঝছো কিনা? এটা আগের মতোই। প্রথমে তোমরা এরকম যদি আসে খুব সহজ, তোমরা এখানে যদি এরকম আসে চিন্তা করো তাহলে প্রথম রিঅ্যাকশনটা লিখলে তারপর তো তোমরা এটা কেমিস্ট্রি শিখে আসছো, তাই না? এখানে পুরাটা বাড়তি একটা টার্ম আছে যে অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট অফ ম্যাঙ্গানিজ, যেহেতু ম্যাঙ্গানিজ এখানে ঢুকবে তার অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট এখানে আগের মতোই অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট পয়েন্ট আগের মতো। তুমি যদি এখানে এই রিলেশনটা নিয়ে আসো এখন তুমি কোরিলেট করতে পারবা যে অ্যাক্টিভিটি কোফিশিয়েন্টের ভ্যালু বাড়ার সাথে সাথে তোমার ম্যাঙ্গানিজ রিকভারিটা বাড়বে মেটালের মধ্যে। তারপর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা আছে সেটা বাড়ার সাথে সাথে এটা বাড়বে। তারপর পার্শিয়াল প্রেসার যেটা আছে এইটা যদি বেড়ে যায় তাহলে খেয়াল করো, এটা যদি বেড়ে যায় ভালোভাবে খেয়াল করো, কিন্তু এটা কমবে ম্যাঙ্গানিজ রিকভারিটা, কিন্তু অত কমবে না যা যেভাবে কমেছিল সিলিকন। কেন বলতে পারো? আমার কথা ক্লিয়ারলি শুনতে পাই না স্যার। বলতেছিলাম যে এখানে আমি পরের স্লাইডে যাই। স্যার ওখানে স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার নেই। হ্যাঁ, ওখানে স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার ছিল। তার মানে এটা এক্সপ্লেন করো রোল সাইজ 6 সহজ। স্যার টেম্পারেচারের সাথে তার মানে এই তার মানে কে এর কে ম্যাঙ্গানিজের জন্য যে কি হবে তার কোনো খুব বেশি স্যার সম্পর্ক নাই, কিন্তু যেটা স্যার সিলিকনের ক্ষেত্রে খুব হাই স্যার। তার মানে প্রেসারেরও তেমন কোনো ইনফ্লুয়েন্স নাই, তার মানে খুব বেশি ইনফ্লুয়েন্স নাই, বাট হচ্ছে সিলিকনের ক্ষেত্রে প্রেসারটা হচ্ছে স্কোয়ারের সমানুপাতিক। আর যদি স্যার স্ল্যাগ বেসিসিটি রেশিওটা বাড়ে তাহলে হচ্ছে স্যার কোএফিসিয়েন্ট অফ সিলিকনটা মানে সিলিকন ডিক্রিজ করবে আর ম্যাঙ্গানিজ অক্সাইডটা ইনক্রিজ করবে। এখন আমরা স্যার ম্যাঙ্গানিজ রিকভারি করতে পারি হাই টেম্পারেচার যদি আমরা নিয়ে যাই, স্ল্যাগ বেসিসিটি যদি বেশি রাখি এক কথায় বেশি, তাহলে আমরা যে ম্যাঙ্গানিজ অক্সাইডের হচ্ছে কোএফিসিয়েন্ট পাবো, আর হাই মেটাল সিলিকন যদি থাকে স্যার। তাহলে বুঝছো কিনা এখন? মানে এখন তোমরা কোরিলেট করতে পারবে না যে ম্যাঙ্গানিজ, দেখো দুটো কিন্তু অপোজিট, তাই না? দুটো অপোজিট না, যে স্ল্যাগ বেসিসিটি বাড়লে আমরা ওখানে দেখছি যে এই তোমার কোএফিসিয়েন্টটা কমে যাচ্ছে, কমে যাওয়ার কারণে তোমার কি হয়ে যাচ্ছে সিলিকন রিকভারিটা ইয়াতে আয়রন কম, কিন্তু এখানে বাড়ছে, তাই না? আর ওখানে হাই টেম্পারেচার যদি হয় কেএস এটা বেড়ে যাবে, বেড়ে তোমার কি হবে, তোমার ম্যাঙ্গানিজ রিকভারিটা বাড়বে, তাই তো? আর হচ্ছে যে হাই মেটাল সিলিকন যদি হয়, অর্থাৎ মানে এই সিলিকন যদি পরিমাণটা বেশি থাকে তখন ম্যাঙ্গানিজ রিকভারিটা বাড়বে। এই জিনিসটা এখন জাস্ট ওইটা যদি তুমি বুঝে থাকো এটা একই জিনিস, বুঝতে সহজ। এখন আমরা যাই সালফারে যাই, এটা কি এক্সপ্লেইন করবা? আমি বলি স্যার। রোল কত? 46। শোনো, তোমরা কি আগের দুটো সিস্টেম সবাই বুঝেছো? হ্যাঁ জি স্যার, মোটামুটি স্যার বুঝছো? তাহলে এটা বলো, এটা কে বলবা? 46 কৌশিক স্যার। কৌশিক ছাড়া আর কি আছে? রোল 14 আছো? রোল 14 26 আছে? কৌশিক স্যার 14 আছে স্যার। 14 তুমি পারবা? না স্যার। করো নাই?
স্যার পড়া হয়নি আসলে। 26 আছে স্যার। হ্যাঁ, ও তো রেসপন্স করছে। ইয়ার 626 আছে নাকি? জি স্যার আছি, আমার নেট কানেকশন দুর্বল তো যাচ্ছে আর আসতেছে এখন এরকম। এখন কথা বললা কি 14 কথা বললা না 26 কথা বললা? স্যার আমি 26। 26 পারবা? জি স্যার চেষ্টা করতে পারি। করো, চেষ্টা করো, অন্যরা হেল্প করবা। স্যার হচ্ছে এখানে কোক থেকে যে সালফার আসে সেটা প্রথমে সাপে গ্যাসিফাইড হয় এবং হচ্ছে আয়রন দ্বারা অ্যাবজর্বড হয় মানে শোষণ হয় এখানে টয়েসের সামনে। তারপর হচ্ছে এই অ্যাবজর্ব সালফার হার্টের স্ল্যাগে রিমুভ করা হয় এবং সালফার ল্যাডেন আয়রনের ড্রপলেট করা হয়। সিমিলার টু আমরা যে আগের দুইটা স্লাইডে দেখলাম সিলিকন এবং ম্যাঙ্গানিজে, সেরকম রিয়াকশন সালফারের ক্ষেত্রেও ঘটে। এই ক্যালসিয়াম অক্সাইড দ্বারা সালফারের রিয়াকশন এবং কার্বন দ্বারা ঘটে ক্যালসিয়াম সালফাইড এবং কার্বন মনোঅক্সাইড তৈরি হয়। এখানে হচ্ছে ফ্রি এনার্জিটা দেখানো হয়েছে এবং ফ্রি এনার্জির মধ্যে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট নির্ণয় করা হয়েছে স্যার। সবাই কি বুঝছো? হ্যাঁ, কৌশিক জি স্যার, জি স্যার। বুঝেছো সবাই? আচ্ছা, ওগুলোর সাথে ডিফারেন্স কি বলো? স্যার আপনার কথা খুব আস্তে আসতেছে, মানে ধরতে পারতেছি না। বলছিলাম যে আগের দুটো সিস্টেমের সাথে এটা ডিফারেন্স। স্যার এখানে অ্যাবজর্ব সালফার আছে স্যার। অ্যাবজর্ব সালফার রিঅ্যাকশন করতেছে স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার হচ্ছে আমার নেট কানেকশন চলে যাচ্ছে তো মাঝে মাঝে এই জন্য আটকায় যাচ্ছি। তারপর স্যার হচ্ছে এখানে স্যার বলবো, তারপর স্যার এখানে কার্বনের যে স্যাচুরেটেড আয়রন আছে এবং হচ্ছে সালফার আছে তার হচ্ছে ডিস্ট্রিবিউশন রেশিও দেখানো হয়েছে। হ্যাঁ বলো। সো হ্যাঁ স্যার বলো, কন্টিনিউ করো। সো এখানে যে ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে সেখানে হচ্ছে পার্সেন্টেজ সিলিকন এবং এই যে পার্সেন্টেজ সালফার এবং যে মেইন যে সুইটেবল ট্রান্সফরমেশনস এর যে সালফার ডিস্ট্রিবিউশন আছে সেখানে আমরা নির্ণয় করে যে এখানে পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম অক্সাইড এবং হচ্ছে যে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট সেটা পাচ্ছি স্যার, সেটা ভাগ হচ্ছে কার্বন মনোঅক্সাইড। হ্যাঁ বলো। জি স্যার এই স্লাইডে তো এটুকুই বুঝলাম স্যার আমি। হ্যাঁ, অন্যরা সবাই বুঝছো এটা? এখানে যা বোঝা গেছে আগেরটার মতোই পুরোপুরি, কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে প্রথম যেটা যেটা তোমার সালফার ফ্রম কোক ইজ গ্যাসিফাইড ইন দ্য শাফট। হ্যাঁ, কোক থেকে হবে ইন দ্য বোশ এন্ড ইন ফ্রন্ট অফ টুয়ার্স এন্ড অ্যাবজর্ব বাই আয়রন। দ্য অ্যাবজর্ব সালফার ইজ রিমুভড বাই দ্য হার্ড স্ল্যাগ। হ্যাঁ, অ্যাবজর্ব সারফেসটা আর অ্যাবজর্ব সালফারটা তোমার হার্ড স্ল্যাগ দ্বারা রিমুভ হয়। when সালফার দেখো সালফার লেডেন আয়রন ড্রপলেটস পাস থ্রু ইট, অর্থাৎ তোমার আয়রনে এটা আগে ডিজলভ হয়ে যাবে, যখন এটা স্ল্যাগের মধ্যে দিয়ে যাবে আর এটা আবার কি হয়ে যাবে স্ল্যাগের ইয়া করবে, এই সালফারটা চলে যাবে। কথাটা কি বুঝছো? এটা কন্টিনিউয়াস প্রসেস হবে। সেক্ষেত্রে তোমার এখানে রিয়াকশনটা হচ্ছে এরকম হবে, তাহলে রিয়াকশন থেকে তুমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মাধ্যমে এইভাবে আসলা, এইভাবে এসে তারপর তুমি এখানে একটা জিনিস দেখাচ্ছে এই রেশিওটা কি, এটা কিন্তু আগের মতো রেশিও না। এখানে কি দেখাচ্ছে এটা, এই রেশিওটা বলো। স্যার উপরে হচ্ছে স্ল্যাগে সালফার কন্টেন্ট আর নিচে যেটা ওইটা হচ্ছে মেটালে সালফার কন্টেন্ট। কথাটা কি বুঝছো? এখন কি আগেরটার মতো সমান? আমি সেই জন্য আগে কম্পেয়ার করো। এখন কি কথা বললা? রোল 32। হ্যাঁ, রোল 32 বলো। স্যার কি বলবো, মানে বলবো হচ্ছে যে আগেরটার সাথে এখানে ডিফারেন্স কি, আগেরটা কি ছিল? স্যার আগেরটা তো আগের দুটো সিস্টেম কি ছিল? জাস্ট স্যার রিডিউসড হওয়ার পরে মানে যে কন্টেন্টটা ছিল
ওটা হচ্ছে মানে ফ্রি আর কি, মানে মেটালের ভিতরে কতটুকু গেছে আর হচ্ছে রিডিউস হওয়ার আগে কতটুকু আছে। আর এখানে হচ্ছে যেহেতু আগেই হচ্ছে গ্যাসিফাইড সালফারটা মানে অ্যাবজর্ব হয়ে গেছিল মেটালে, তো এখন হচ্ছে মেটালে কতটুকু আছে আর হচ্ছে সালফারে কতটুকু ডিস্ট্রিবিউট মানে সরি স্ল্যাগে কতটুকু ডিস্ট্রিবিউট হয়েছে ওইটা আর কি রেশিও করে মানে এই সব বুঝতে পারছো? এখানে কিন্তু ডিফারেন্সটা এখানেই নেই। ও যেটা বললো ক্লিয়ারলি সবাই বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা আমরা তাহলে কন্টিনিউ করি। এই যে এটা এক্সপ্লেন করো, রোল 32 বলো, কন্টিনিউ করো। স্যার এখানে তো মানে যে ইয়াটা দিছে গ্রাফটা, ওটা থেকে আমরা বুঝতেছি যে বেসিসিটি যত বাড়বে তত হচ্ছে মানে স্ল্যাগের ভেতরে সালফার কন্টেন্টটা বেশি থাকবে আর হচ্ছে মেটালের ভেতরে সালফার কন্টেন্টটা কমবে। তো আর প্রেসারের সাথে ওইখানে রিলেশন আছে, প্রেসার যদি বাড়ায় দেয় তাহলে গ্রাফটা নিচের দিকে শিফট হয়, তার মানে হচ্ছে আগের থেকে হচ্ছে সালফার কন্টেন্ট স্ল্যাগে কমে যায়। তো আমাদের ব্লাস্ট ফার্নেসের মেইন একটা মোটোই তো থাকবে হচ্ছে স্ল্যাগে সালফার ধরে রাখা। তো যত স্ল্যাগের ভিতরে সালফার থাকবে তত আই গেস সুবিধা। তো অ্যাকচুয়ালি যে সালফার কন্টেন্টটা ব্লাস্ট ফার্নেস আয়রনে পাওয়া যায় সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ভ্যালু থেকে অনেক বেশি হয়। আর স্ল্যাগ বেসিসিটি এই তো যেটা গ্রাফ থেকে বললাম ওইটাই আর কি নেক্সট টাইম লিখছে। আর এই তো আর সিলিকন আর ম্যাঙ্গানিজের সাথে মানে সালফারের কন্টেন্টটার মানে ইকুইলিব্রিয়াম ভ্যালু থেকে যে সিলিকন আর ম্যাঙ্গানিজের কন্টেন্ট যে কম হয় বাট সালফারের যে বেশি হয় এটাই বলতে লাস্ট লাইন। তাহলে সবাই তোমরা এটা বুঝছো তো? মানে এটার সাথে এটা কিন্তু একটু রিভার্স রিলেশন। জি স্যার। জন্য তোমরা এখানে দেখো, এখানে ওয়াই এক্সিস দেখো, অর্ডিনেটস এখানে দেখো, আগে ছিল এই সালফারটা ছিল উপরে, তাই না? আর ডিস্ট্রিবিউশনটা কমপ্লিটলি ডিফারেন্ট আর কি, এখানে অ্যাপ্রোচটা ভিন্ন চলে আসছে। আগে ছিল তোমার স্ল্যাগ থেকে বা রিডাকশনের পর এটা মেটালে ঢুকে পড়ছে, আর এখন হচ্ছে যে আগে মেটালে ঢুকে পড়ছে সেই অ্যাপ্রোচে এখানে নিয়ে আসছে। এখন আমরা চলে আসতেছি একটু কমপ্লেক্স। স্যার একটা কোশ্চেন ছিল। বলো স্যার, অ্যাকচুয়াল সালফার কন্টেন্টটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের চেয়ে অনেক বেশি কেন? মাছ হায়ার। কোনটা অ্যাকচুয়াল? So actual sulfur content of blast furnace iron is much higher than the equilibrium. অর্থাৎ এখানে আগের মতো তুমি চিন্তা করো, তুমি যদি এই ইকুয়েশনে আসো তখন তুমি এটা নিজে এখানে বুঝতে পারবা, এটার সাথে মিলাবা। আগে যে এটা তুমি নেক্সট ক্লাসে আমাকে সবাইকে বুঝাবা, এটা আগে যে কারণগুলো বলা আছে সেটার সাথে এটা মিলাই দেখবা মিলে কিনা। এই যে ইকুয়েশন কথা বুঝছো? এখন আসো এটা আয়রন, তোমার রোল নাম্বার কত? স্যার 12। হ্যাঁ, তুমি আবার ঘাবড়া যাও না, এটা সমস্যা নেই, না পারলে তখন করে দিবে, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই, তুমি এটা আগেরটার সাথে কম্পেয়ার করলে পেয়ে যাবা, না পেলে আমরা বলবো, অসুবিধা নেই। এখন বলো এটা এই সিস্টেমটা কে বলবা? হ্যাঁ কে বলবে? রোল 28 আছে? রোল 28? জি স্যার, আছি স্যার। তুমি পারবে? এটা দেখা হয়নি, মানে এর আগের দিনে ক্লাসে আমি জয়েন করতে পারিনি তো, যার কারণে এটা আমি বুঝতে পারিনি কোন লেকচার আসলে পড়া হচ্ছে। তুমি তো আপলোড দেওয়া আছে না, তুমি জিজ্ঞেস করে নেবে না? ঠিক আছে, কে পারবা এটা? স্যার বলি, ট্রাই করি আর কি। তুমি কে? 46 বলো। জি স্যার। ওই গং মানে গং হিসেবে গ্যাং বলি আমরা। আচ্ছা আচ্ছা, গ্যাং আর ফ্লাক্স এলিমেন্ট হিসেবে সিলিকা, অ্যালুমিনা, লাইম, ম্যাগনেসিয়া এগুলো তো আমরা ইউজ করি জেনারেলি। মানে ফ্লাক্স এর কাজ হলো স্যার ওই টেম্পারেচার মানে আমরা এখন ডিসকাস করতেছি আয়রন অক্সাইড, সিলিকা এবং অ্যালুমিনা সিস্টেম, এগুলা সবই তো স্ল্যাগের মধ্যে যায়, তাই না? জি স্যার। হ্যাঁ বলো। অ্যালুমিনা, লাইম, ম্যাগনেসিয়া জেনারেলি আমরা সলিড স্টেটে থাকে। সলিউশন আর ইন্টারেকশনটা খুবই লো মানে স্লো প্রসেসে হয় অ্যালুমিনা, লাইম আর ম্যাগনেসিয়া যেগুলো থাকে আর কি। কেন স্লো হয়?
কেন কারণ স্লো হয়? ডিফিউশনের কারণে সলিড স্টেট তো সলিড স্যার, হ্যাঁ স্টেটে ডিফিউশন হবে এর জন্য স্লো হয়। হ্যাঁ হ্যাঁ, সলিড স্টেটে তারপর স্যার ডিফিউশনটা খুব স্লো হয়। আর হাই টেম্পারেচারে স্যার যখন যায় তখন অ্যালুমিনিয়াম সিলিকা সিন্টার্ড হয়ে যায়, মানে কি বলে মানে আমাদের যে একটা সিন্টারিং প্রসেস আছে যে হাই টেম্পারেচারে পাউডার প্রসেসের মতো, ওইটার কারণে যেটা হয় যে অ্যালুমিনিয়াম সিলিকেটের একটা মোর স্টেবল বা একটা যৌগ গঠিত হয়, যেটা হলো আমাদের অ্যালুমিনা আর সিলিকার থেকে মানে ইন্ডিভিজুয়াল অক্সাইডের থেকে ওইটা একটু বেশি মানে কি বলে স্টেবল আর কি। স্টেবল। আচ্ছা, মানে অ্যালুমিনিয়াম তোমাদের কি বলি, অ্যালুমিনিয়াম সিলিকেট যে সিন্থেটিক হয়ে গেল, অ্যালুমিনিয়াম সিলিকা, এটা সিন্থেটিক, এটা স্টেবল হয়ে গেল, এটা কি আমাদের জন্য এক্সপেক্টেড না আনএক্সপেক্টেড? আমরা চাই যে এটা সিন্টার্ড অবস্থায় থাকুক। স্যার আনএক্সপেক্টেড হওয়ার কথা না, আনএক্সপেক্টেড। আনএক্সপেক্টেড কারণ হচ্ছে এটা সিন্টার্ড হয়ে ওখানে সলিড অবস্থা, সিন্টার্ড মানে কাটা সলিড, জি স্যার, তাই না? জি তো স্যার, ওখানে থাকলে তো আমার ব্লাস্ট ফার্নেসে এগুলো নিচের দিকে নামবে না, রিঅ্যাকশন করবে না। জি স্যার। এরপরের স্টেপে তুমি এটা দেখো এটা কিভাবে লিকুইড হচ্ছে দেখো। লো টেম্পারেচারে পরে লাইমের যে ডিসলিউশনটা এটা আরো স্লো হয়ে যায়, মানে খুবই কম হয়, কারণ রিঅ্যাকশনের রেট তো মানে কম, মানে লাইমের রিঅ্যাকশনের পরিমাণ তো মানে দ্রবীভূত হওয়ার ক্ষমতাটা কমে যায় আর কি। আর ম্যাটেরিয়ালটা ফাইনালি ডিভাইডেডও থাকে না ওই টাইমে, মানে যখন লো টেম্পারেচার থাকে, এই কারণে ওই মানে মানে ওর যে ডিসলিউশনের মাত্রাটা, তার মানে তুমি যে লাইনটা অ্যাড করছো এই সিন্টার্ড অবস্থায় এই লাইনটা ডিসলিউশন হচ্ছে না, অর্থাৎ এই সিন্টার্ড অ্যালুমিনিয়াম সিলিকেট কিছু করতে পারছে না, এই তো। এরপরের লাইনটা পড়ো, তারপর এটা কিভাবে হচ্ছে আনসারটা পেয়ে যাবে। প্রথম যে স্ল্যাগটা তৈরি হয় ওইটা হলো অ্যালুমিনা সিলিকেটের সাথে ওই আনরিডিউসড আয়রন অক্সাইডের মিক্সিং এর কারণে আর কি। এখন বুঝতে পারছো যে তাইলে এই সিন্টার যেটা হচ্ছে সেটার সাথে যখন আয়রন অক্সাইড মিলে তখন এটা লিকুইড স্টেজে চলে যাবে। জি স্যার, মানে আমরা আয়রন পাই হবে। কথাটা কি বুঝছো? জি স্যার। তারপর স্যার মোল্টেন, হ্যাঁ বলো স্যার মোল্টেন স্ল্যাগ। এখন এভাবে বলো যে তিন ধরনের এখানে স্ল্যাগ বলা হচ্ছে, একটা হচ্ছে প্রাইমারি স্ল্যাগ, আর একটা হচ্ছে সেকেন্ডারি, মানে দুই টাইপের স্ল্যাগ হইতে পারে কি স্যার? সরি স্যার, তিন টাইপের স্ল্যাগ, তিন টাইপের স্ল্যাগ হইতে পারে। একটা হলো প্রাইমারি, একটা সেকেন্ডারি, একটা হলো ফাইনাল। প্রাইমারি স্ল্যাগটা হয় হলো আমার যে লাইম এর যে লামটা থাকবে বা যে স্তরটা থাকবে ওটার উপরে যেটা ফ্লো করবে, মোল্টেন স্ল্যাগ বলে ওইটা, মোল্টেন স্ল্যাগ থাকে। ওইটা হলো স্যার আয়রন অক্সাইড ওইখানে স্যার লস হয়, কারণ হলো র্যাপিডলি রিঅ্যাকশন কোকের সাথে হাই টেম্পারেচারে রিঅ্যাকশন হয়, আর বেলিয়ার বসে সিলিক অ্যালুমিনা কোকের সাথে কম রিলিজ হয় আর কি, ওখানে মানে রিঅ্যাকশনটা কম হয় ওখানে। আর স্যার সেকেন্ডারি এতে হলো স্যার স্ল্যাগটা ফর্ম হয় টুয়ারের ঠিক উপরে স্যার, মানে বসে যে টুয়ারটা আছে ওইটা ঠিক উপরে স্যার ওই স্ল্যাগটা ফর্ম করে। আর ফাইনাল যেটা আছে স্যার ওইটা হলো টুয়ারের ঠিক মানে যেই জায়গায় টুয়ারটা থাকে ওই জায়গায় আর কি স্যার কোকেসটা মানে যেখানে রিলিজ হয়েছে ওই জায়গাটায় স্যার আর কি আনডিসলভড লাইমের সাথে মানে হার্টের ঠিক নিচ দিয়ে স্যার মানে মানে হার্টের ঠিক নিচ না মানে হার্টের ঠিক কাছাকাছি স্তর দিয়ে ওই স্ল্যাগটা স্যার বোস স্ল্যাগটা স্যার চলে যায় স্যার। বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ, মানে এখানে প্রাইমারি বুঝছো কিনা সবাই? মানে এখানে জাস্ট প্রাইমারি স্ল্যাগটা হচ্ছে যে উপরের স্টেজে, তারপরের স্টেজে হচ্ছে তোমার সেকেন্ডারি, আর ফাইনাল স্ল্যাগ আর হার্ট স্ল্যাগ, সবাই নিচে হার্ট থাকে না, এই কথাটা বলতেছে। এখন তুমি যদি পরের স্লাইডে যাও এটা একটু বুঝে যাবে। এই স্লাইডে তার মানে কি দাঁড়ালো যে এখানে এইটা এক্সপ্লেন করো, তারপর আমি বলবো। স্যার এইটা স্যার মানে বুঝার কিছু না তো, মানে আমি একটু কম বুঝছি। কে বুঝছো এটা? অন্য কেউ বুঝছো? খুব কঠিন কিছু না, তোমাকে এখানে টেম্পারেচার প্রোফাইল গুলো দেখাচ্ছে। এই যে দেখো প্রাইমারি ডায়াগ্রাম, এই যে এটা হচ্ছে যে 1500, হ্যাঁ এটা 1700, এটা 1900। তুমি যদি দেখো এদিকে অ্যালুমিনিয়াম অক্সাইড 100%, এদিকে সিলিকা 100%, এদিকে হচ্ছে তোমার আয়রন অক্সাইড 100%। হ্যাঁ, এখন তুমি যদি দেখো খেয়াল করো সবচেয়ে কম টেম্পারেচার প্রোফাইল কত? এখানে 1200 দেখো। তো 1200 যখন হবে তখন এই 1200 কি বলা হচ্ছে যে একদম সহজ, 40% অ্যাবাভ যখন তোমার অ্যালুমিনিয়াম এবং সিলিকার মধ্যে যদি 40% অ্যাবাভ আয়রন অক্সাইড যায় তখন এটা 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং তখনই কিন্তু এটা লিকুইড ফর্ম করে। কথাটা কি বুঝছো? এই জন্য এটা লিকুইড হয়ে যায় অ্যালুমিনিয়াম আর সিলিকনের সাথে যখন আয়রন অক্সাইড আসে। কথা কি বুঝছো কিনা? এখন বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, তোমার এটা তো পুরো বোঝার কিছু মানে
তার মানে স্যার ওই আয়রন অক্সাইড ডিক্রিজ করলে মেল্টিং পয়েন্টটা তাহলে ডিক্রিজ করবে আর কি আরো। ইনক্রিজ করবে। আয়রন অক্সাইড যখন আবার কমে যাবে তাহলে তোমার কি হবে, অ্যালুমিনিয়াম সিলিকার মধ্যে আয়রন অক্সাইড যখন কমে যাবে তখন এদিকে চলে আসবে না? জি স্যার, এদিকে চলে আসবে না, আসলে তখন কি টেম্পারেচার বেড়ে যাবে কিনা? জি স্যার, হ্যাঁ ইনক্রিজ করবে। এই যে এই কথাটা হচ্ছে এস, তাহলে কি দাঁড়ালো, তোমার তো প্রথম তো স্লাইগের মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং সিলিকার মধ্যে আয়রন অক্সাইড ছিল, কিন্তু এই আয়রন অক্সাইড থাকবে না। এটা তো কারণ এখানে কার্বন, যখন তুমি যখন কোকের সাথে ব্লাস্ট দিচ্ছ কার্বন মনোক্সাইড হচ্ছে, আমি সরাসরি বলি, সেই কার্বন মনোক্সাইড আয়রন অক্সাইড থেকে আয়রন নিয়ে নিবে না, নিবে কিনা? তাহলে আয়রন অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড এবং সিলিকার মধ্যে যা ছিল তা কমে যাবে কিনা, কথা বলো। জি স্যার, জি স্যার। তো কমলে তখন কি করবে, যে মেল্টিং পয়েন্টটা তোমার ইনক্রিজ করবে। এই যে দেখো মেল্টিং পয়েন্ট ইনক্রিজ করতেছে, কথাটা বুঝছো? জি স্যার। বলা হচ্ছে the most favorable melting condition can of an ore contains a silica alumina ratio 2.5 থেকে 4, 2.5 থেকে 4 to 1। কথাটা কি বুঝছো? তুমি যদি এই রেশিওতে রাখো তাহলে দেখা যাবে যে তোমার মেল্টিং পয়েন্টটা কম থাকবে, কথাটা বুঝছো? মানে ডানের দিকে থাকা লাগবে আর কি, মানে ডানের দিকে থাকা লাগবে, ডানের দিকে থাকা, এদিকটা ইন, সেজন্য তোমার কি সিলিকার পরিমাণ বেশি থাকা লাগবে, অর্থাৎ এদিকে। জি স্যার, এদিকে থাকো, এদিকে থাকো। তুমি যদি এদিকে থাকো দেখো কত টেম্পারেচার বেড়ে যাচ্ছে। আয়রন কমার সাথে সাথেই তোমার দেখা যাচ্ছে যে যদি রেশিও যদি তোমার অ্যালুমিনিয়াম বেশি থাকে, কত 1 যদি হয়, 1 এর এদিকে যদি 1 এর থেকে যদি ধরো কম হয় এদিকে থাকলো, তাহলে দেখো টেম্পারেচার, তার মানে সলিড থাকবে, এটা লিকুইড হবে, তাহলে তো কোনো লাভ হলো না। তোমার সলিড থাকলে রিঅ্যাকশন যাবে না, সে আটকে থাকবে ওখানে, নিচের দিকে নামবে না, লিকুইড হয়ে। কথা বুঝলেন? In actual practice, manganese oxide is always present in the charged materials, and pre-fluxed agglomerates are being increasingly used. They alter, এখন বলা হচ্ছে যে তোমার তো ম্যাঙ্গানিজ অক্সাইড এখানে তোমার চার্জ মেটেরিয়াল থাকে, এই ম্যাঙ্গানিজ অক্সাইডটা তোমার বলা হচ্ছে যে এই সিস্টেমটাকে, এই যে এখানে যেটা দেখো এটাকে চেঞ্জ করে ফেলে, এবং বলা হচ্ছে যে they alter the pattern of softening, melting, composition and behavior of the primary slag. ওই যে প্রাইমারি স্ল্যাগ এখানে অল্প আগে বলে আসলো না, সেই প্রাইমারি স্ল্যাগ এর বিহেভিয়ারটা কিছুটা চেঞ্জ হয়ে যায় ম্যাঙ্গানিজ অক্সাইডের কারণে। এটা তো শুধুমাত্র পিওর অ্যালুমিনিয়াম সিলিকার জন্য দেখালো। এখন আসো যে তুমি তো লাইন এড করছো না, খেয়াল করো, এই শোনো, আয়রন অক্সাইড কমে যাচ্ছে, তোমার লাইন তো ওখানে ছিলই আগে, তাই না? কিন্তু যত নিচের দিকে আসতেছে তত তো টেম্পারেচার, এখন তো এটা ওই লিকুইড স্ল্যাগ ছিল, তার ভিতর লিকুইড থাকার কারণে আয়রন অক্সাইড কমে যাচ্ছে, এদিকে ক্যালসিয়াম অক্সাইড ঢুকে পড়ছে। কথাটা কি বুঝছো কিনা? ক্যালসিয়াম অক্সাইড ঢুকে পড়ছে, তাহলে যদি ঢুকে পড়ে তাহলে কি হবে, এটা কে এক্সপ্লেন করবা? রোল 46 টা করলাম কেউ, কথা বলো, আর কেউ পারবা? হ্যাঁ হ্যাঁ, রুটিন বলো। যত নিচের দিকে নামতে থাকবে কমতে থাকবে। হ্যাঁ, 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 মানে তাহলে কি দাঁড়াচ্ছে, তোমার সিস্টেমটা যখন চেঞ্জ হচ্ছে ফ্রম আয়রন অক্সাইড টু ক্যালসিয়াম অক্সাইডে, তাহলে কি হচ্ছে তোমার এই ভিসকোসিটি কি হচ্ছে, লাইন ভিসকোসিটি কমাই দিচ্ছে, অর্থাৎ স্ল্যাগিশ হয়ে যাচ্ছে। স্ল্যাগিশ মানে কি, তো এটা তোমার ড্যান্স হয়ে যাচ্ছে, তাই না? এবং লিকুইডিয়াস টেম্পারেচারটাকে তোমার কি করতেছে, কমাই দিচ্ছে লাইনটা। একটা অ্যাডভান্টেজ হচ্ছে লিকুইডিয়াস টেম্পারেচার কমাচ্ছে, কিন্তু আবার এটা ভিসকোসিটি কি করতেছে, কমাই দিচ্ছে। দুইটা ড্যান্স না, আমি ভুল বলছি, ভিসকোসিটি কমানো হচ্ছে যে এটাকে আরো আরো পাতলা করে দিচ্ছে। আমি হ্যাঁ, মানে আমরা ডিরেক্ট বাংলা ভাষা বললে এটা পাতলা করে দিচ্ছে। হ্যাঁ, তারপর বলো।
তার মানে থাকতে হবে, মানে এটা হ্যাঁ মানে এটা থাকতে হবে, এটা ভিসকোসিটি কম থাকতে হবে, মানে সাফিসিয়েন্ট। তা নাহলে তো ওখানে তোমার কোক আছে সলিড অবস্থায়, ওখানে সলিড অবস্থায় কোক আছে না, এই কোকের মধ্যে দিয়ে যাবে কিভাবে যদি সে যদি লিকুইড না থাকে, এখানে আটকে পড়ে থাকবে, আটকে পড়ে থাকবে কি দাঁড়াবে, ব্লক করে দিবে তোমার এই কোকের গ্যাপ দিয়ে। কিন্তু তুমি ব্লাস্ট দিচ্ছ, যে ব্লাস্ট গুলো কিন্তু উপরে উঠছে, তার মানে আলটিমেটলি তোমার একসঙ্গে দেখা যাবে যে ব্লাস্ট ফার্নেস অফ হয়ে যেতে পারে। ফার্নেসি আমরা দেখবো, ফার্নেসি ইরেগুলারিটি যে এই জিনিসগুলো আসবে। হ্যাঁ বলো, এটা বলো, এই যে কথা স্মুথ অপারেশন কথাটা আসছে এখানে। হ্যাঁ বলো, কন্টিনিউ করো। হ্যাঁ করো, চেষ্টা করো, এটাও সহজ আগেরটার মতো। মানে এখানে হ্যাঁ 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 একাধিক বেশি থাকে, অর্থাৎ অর্থাৎ স্মুথ অপারেশনের জন্য তোমার স্ল্যাগের কম্পোজিশনটা তোমাকে সিলেক্ট করতে হবে। কথাটা কিন্তু যাতে ভিসকোসিটি সব কম থাকে, যথেষ্ট ফ্লুইড হয়। এখন এটা করতে গেলে এখানে যেটা বলা হচ্ছে বেসিসিটি রেশিওটা ইউনিটি 1 থেকে বেশি হতে হবে। এই বেসিসিটিটা তুমি কিন্তু কন্ট্রোল করতে পারো। কিভাবে কন্ট্রোল করতে পারো বেসিসিটি? তুমি যদি লাইন যদি অ্যাড করে দাও, লাইন বাড়াই দিবা, হ্যাঁ সেটা তোমার হাতে। তুমি যখন চার্জিং করো, অর্থাৎ র মেটেরিয়াল যখন চার্জ করো, তখন তুমি ওই রেশিওটা কন্ট্রোল করবে। হ্যাঁ এখানে তারপর বলো নর্মাল বেসিস কত, 10 বলো। হ্যাঁ এখানে একটা আমি বলি, এখন এই ডায়াগ্রামটা একটু আসো। এই ডায়াগ্রামটা তুমি নিজেই বের করতে পারবা যে সবচেয়ে কম টেম্পারেচারে কোন তোমার এই বেসিসিটি তুমি ইউজ করতে পারবা। যেমন এখানে মানে কি এখানে অ্যাসিড স্ল্যাগ বেসিস স্ল্যাগ বলতে কি বোঝাচ্ছে? অ্যাসিড স্ল্যাগ বেসিস স্ল্যাগ মেইনলি সমস্যাটা কি স্যার, ওই মানে কোন লাইনটা ক্যান টানছে ওটা বুঝতে একটু সমস্যা হইতেছে। না এখানে তুমি যদি দেখো ওই যে 1600 দেখো, এই যে টেম্পারেচার 1600, এই যে দেখছো না স্যার, টেম্পারেচার লাইনগুলো বুঝছি, মানে ওই যে আর অন্যগুলো অত বোঝার দরকার নেই, তুমি টেম্পারেচারটাই খেয়াল করো, টেম্পারেচার প্রোফাইলটা। এই দেখো কম্পোজিশনে দেখো 2000 আসতেছে, এই আসতেছে, সবচেয়ে কোনটা আসতেছে যে কম, এখানে দেখো 1400 কোন জোনে আছে এই জোনটাতে, এবং তুমি লাইন অ্যাড করতেছো, তাই না? ক্যালসিয়াম অক্সাইড এবং সিলিকন রেশিও এইখানে যেটা দেখাচ্ছে তোমার হচ্ছে বেসিক স্ল্যাগ, এটা হচ্ছে বেসিক স্ল্যাগ, আর এটা হচ্ছে তোমার অ্যাসিড স্ল্যাগ, আর এটা হচ্ছে হাই অ্যালুমিনা। হ্যাঁ এই যে এখানে দেখো এটা হাই অ্যালুমিনা। তো এখন তুমি যখন করবা, তাহলে যখন বলা হচ্ছে, যখন তুমি চুজ করবা, তখন বলা হচ্ছে যে এই যে এই লাইনগুলো যেগুলো দেখানো হচ্ছে না, এই তোমার হাতে অপশন হচ্ছে যে এই জোন থেকে তুমি চুজ করবা, যে তোমার এই জোনে যায়, এই জোনগুলোতে যাবে তোমার কম্পোজিশন ঠিক। কথাটা কি বুঝছো কিনা? সেই হিসাবে তোমার এখানে অনেকগুলা এই টেবিলে স্ল্যাগের কম্পোজিশন দেওয়া আছে। তুমি যে চার্জিং মেটেরিয়ালে যে ক্যালসিয়াম অক্সাইড অ্যাড করবা, কিভাবে করবা, তুমি কোন কম্পোজিশন চুজ করবা, তুমি কি এই জোন থেকে করবা, না এই জোন থেকে করবা, না এই জোন থেকে করবা। তাহলে তুমি দেখতেছো যে এখানে এই জোনটা হচ্ছে যে সবচেয়ে কম টেম্পারেচার, যত কম টেম্পারেচার রাখবে ততই তার ভিসকোসিটি কম হবে, ভিসকোসিটি কম হলে তার ফ্লুইডিটি বেশি হবে। তুমি তোমার স্মুথ অপারেশনের জন্য ফ্লুইডিটি বেশি রাখা লাগবে। অতএব তুমি কি করবা, তাহলে তুমি চেষ্টা করবা যে হচ্ছে যে এমন ভাবে তুমি এই নেসেসিটি তুমি কন্ট্রোল করবা যাতে এই জোন এবং এই জোনে থাকে। মূল কথা হচ্ছে যে এটা কথা ক্লিয়ার কিনা? এই গ্রাফ থেকে এই ডায়াগ্রাম ইকুইলিব্রিয়াম, এই টার্নারি ডায়াগ্রাম থেকে তোমাদের শিক্ষার জিনিস হচ্ছে যে এই জিনিস, আর অন্য কিছু না। এত আর বিস্তারিত কিছু এত মাথা ঘামানোর দরকার। স্যার এখান থেকে স্যার শুধু টেম্পারেচার, মানে কত কম টেম্পারেচার এই হচ্ছে ওটা জাস্ট খালি এটাকে লোকেট করা, এটাকে তুমি আইডেন্টিফাই করা যে তুমি কোন জোনের তুমি রেশিওটা চুজ করবা। কথা বুঝো নাই? তুমি কি এখান থেকে করবা না এখান থেকে করবা? এখানে যেটা বলা হচ্ছে যে এইটা, সেই হিসাবে এখানে তোমার কতগুলো কম্পোজিশন দেওয়া হলো, তার মেল্টিং পয়েন্ট কত। যেমন ক্যালসিয়াম এবং সিলিকা দেখো মেল্টিং পয়েন্ট হচ্ছে 1544, আর এখানে সিলিকা
51 আর ক্যালসিয়াম অক্সাইড এটা, আর রেশিও যেটা আসতেছে 0.93। হ্যাঁ, 0.93। কথা বুঝে নাই এটা? এই যে অ্যাসিডিক হবে স্যার, এটা হ্যাঁ, অ্যাসিডিক। তারপর হচ্ছে ধরো এরপরে আরো আসো, এখানে নিচে আরো কম আছে, এই যে 1300 থেকে 1400, দেখো এখানে কত আসছে 0.93। তারপর হচ্ছে যে এটাও 0.93, এই জায়গাটাতে তোমার বেশি আসতেছে। কিন্তু আবার দেখা যাচ্ছে যে তুমি যদি এদিকে হাই অ্যালুমিনিয়াম চলে আসে তখন এটা 1700 চলে আসতেছে। অতএব তুমি এখানে দেখবা যে এখান থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে তোমার এই রেশিও গুলা তোমার নির্ধারণ করা, যে তুমি কত ক্যালসিয়াম অক্সাইড অ্যাড করলে ক্যালসিয়াম অক্সিলিকের রেশিওটা তোমার এসে তোমার এই লিকুইড টেম্পারেচারটা মিনিমাম থাকে। এই জিনিসটা হচ্ছে যে স্লাইডের পড়া, আর তেমন কিছু না। এখন এটা আসো, এটা দেখে কি আরো মাথা খারাপ হচ্ছে নাকি? হ্যাঁ বলো তাড়াতাড়ি, শুনতেছো তোমরা? জি স্যার শুনতেছি। হ্যাঁ, এটা দেখো, এখন কথা হচ্ছে কি, দেখো ডিসালফারাইজেশন needs optimum slag composition with minimum viscosity which decreases with increase of ratio basic to acid। একটা কথা তোমার মনে রাখতে হবে সবসময়, এটা একটা থাম রুল। বেসিসিটি যখন তুমি বাড়াতে থাকবে আস্তে আস্তে ভিসকোসিটি কিন্তু ডিক্রিজ করতে থাকবে, এটা স্ল্যাগিশ হয়ে যাবে। অতএব বেসিসিটি তোমার একদিকে যেরকম অ্যাডভান্টেজ দেয়, অর্থাৎ স্ল্যাগ গুলাকে সালফার রিমুভালে, কিন্তু আবার অন্যদিকে হচ্ছে তোমার ভিসকোসিটিটা কমায় ফেলে। তাহলে কি তুমি কি ইচ্ছা মতো কি তাহলে বেসিসকে বাড়ানোর অপশন আছে তোমার? থাকবে কিনা কথা বলো? থাকবে না, তোমাকে একটা না স্যার থাকবে না। আবার খেয়াল করো, ওই পর্যন্ত আসতে হবে যে তোমার সালফারটা রিমুভ করতে হবে। স্ল্যাগে তোমার মিনিমাম লেভেলে তোমার ক্যালসিয়াম অক্সাইড দেওয়া হলো, কিন্তু দেখা গেল যে তোমার ভিসকোসিটি বেড়ে গেল, তখন তুমি কি করবা? শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। স্যার হ্যাঁ, মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছে। স্যার 56 এখানে দেখো, স্যার মাঝে তো শুনি নাই। হ্যাঁ আমি এটা শেষ করি। জি যে স্যার। যেটা হচ্ছে যে আমি এটা বলে দিই একটু তাড়াতাড়ির জন্য, এটা আমি বলে দিই। যেটা হচ্ছে যে এখানে তুমি যদি আজকে 14আর আবার চলে গেছে, শুনতেছি না।